স্বাগত সবাইকে আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, 14 ফেব্রুয়ারি ইলেকশন কমিশন, বর্তমান ইলেকশন কমিশনের সময় ফুরিয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাবে। নতুন কমিশন কিভাবে নিয়োগ হবে, ইতিমধ্যে আইন পাশ হয়েছে এবং তারই ভিত্তিতে সার্চ কমিটি গঠন হবে। সেই সার্চ কমিটিতে কে নেতৃত্ব দিবেন এবং প্রধান বিচারপতি কোন বিচারপতিকে দিবেন, হাইকোর্ট ডিভিশন থেকে কে আসবে এবং অন্যান্য যে দুজন আছেন, কন্ট্রোলার অডিটর জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তারা এই কমিটিতে আসবেন এবং তারপরে সার্চ কমিটি একটা ইলেকশন কমিশন গঠনের উদ্যোগ দেবেন। এটি নিয়ে আজকে একটু আলাপ করব। এছাড়া দিনের খবরগুলোর মধ্যে আছে যে ওসি প্রদীপের যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেই রায় আইনের শাসনের একটি জয় হয়েছে, সেটি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। এনটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সেটা বলেছেন। তবে অন্য হত্যাকাণ্ডগুলোর বিচার হবে কিনা সেই প্রশ্ন রেখেছেন মানবাধিকার কর্মীরা বা নেতারা। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা হত্যার মামলার এখন আর কোনো আপত্তি নেই সুচির পার্টি বা তার অনুসারীদের। এনএলডি আজকে একটি বিবৃতি দিয়েছে, সেখানে তারা এই কথা বলেছে। করোনায় দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়েছে আরও 2 সপ্তাহ, যদিও ইউনিসেফ বলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার। বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চাইছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, তিনি সমালোচনা করছেন বিএনপির এ ব্যাপারে এবং সরকারের বিরুদ্ধে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছে বিএনপি। আর পেট্রোল পাম্পে ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাপা দেয়া, যে ট্রাকটি চাপা দিয়েছে তার চালক আটক হয়েছে, হেল্পারও আটক হয়েছে এবং হিমেল যে ছাত্র মারা গেছে তার পরিবারকে আর্থিক সহায়তা দেবে কর্তৃপক্ষ। এই ছিল দিনের খবর। শুরু করতে চাচ্ছি ওসি প্রদীপের ঘটনাটি নিয়ে একটু আমরা মতামত নিয়ে আসতে চাই যে এটি একটি রিমার্কেবল, খুবই আলোচিত একটি রায় হয়েছে এবং খুবই চাঞ্চল্যকর একটি হত্যা মামলা। এবং এই মামলাকে কেন্দ্র করে অন্য যেগুলো আইনি বহির্ভূত হত্যাকাণ্ড বা অপরাধ সংগঠিত হয়েছে সেসবের ব্যাপারে মানবাধিকার কর্মীরা কথা তুলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, তারই একটি প্রতিফলন ঘটেছে রায়ের মধ্য দিয়ে। আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি সিনিয়র ফেলো SIPG নর্থ সাউথ ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। স্টুডিওতে আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র। শুরুতে যাচ্ছি ডক্টর এম সাখাওয়াত হোসেনের কাছে, তিনি সাবেক নির্বাচন কমিশনার। জি জনাব সাখাওয়াত। জি, আপনার প্রশ্নটার উত্তরটা যদি আমি এভাবে দিই, ধরুন যদি এটা মেজর সিনহা না হয়ে আরেকজন ইকরাম হতো তাহলে কি হতো, সেটা বড় প্রশ্ন। কারণ এর আগে কিন্তু এই ওসি প্রদীপের নেতৃত্বেই বহু হত্যাকাণ্ড হয়েছে এবং এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, পত্রিকাতে এসছে এবং তাকে সরাসরি দোষী করা হয়েছে, কিন্তু কিছুই তার কিছুই হয়নি। এবং যখন এই বিচারহীনতা যায় প্রথম থেকে শুরু করে, তখন কিন্তু এটা আস্তে আস্তে আমরা দেখি যে একটা ধরনের বড় ধরনের একটা ডিমনের তৈরি হয়। এবং যতটুকু আমি ওই সময় যে সমস্ত কথাবার্তা শুনেছি, পড়েছি এবং আমি নিজেও অনেক জায়গায় কথাবার্তা বলেছি, তো তাতে যেটা দেখেছি, আমি সরাসরি পুলিশের কোয়ার্টারকেও জিজ্ঞেস করেছিলাম যে একটি ওসি কিভাবে বছরের পর বছর একই রিজনের মধ্যে চাকরি করতে পারে। বলা হয়েছে যে তিনি প্রায় 10 বছর কি 12 বছরের মতো চট্টগ্রাম অঞ্চলে চাকরি করেছেন এবং 2.5 বছর কি 3 বছর হয়েছে কক্সবাজারে। এবং সেখানে তিনি পরবর্তী পর্যায়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো বের হয়ে আসছে, আমি খুব আশ্চর্য হলাম যে তার মানে কি, মানে পুলিশের যে চেইন অফ কমান্ড বলতে কি কোনো কিছু ছিল না, এখানে তদারক করার কেউ ছিল না। তিনি একটি প্রাইভেট বাড়িতে অফিস তৈরি করেছেন, আলাদা অফিস, সেখানে তিনি বিচার কার্য চালাতেন। তারপরে টেকনাফে ইকরাম হত্যাকাণ্ড, আরো কতগুলো হত্যাকাণ্ড, এগুলো কি কখনোই ইনভেস্টিগেট হয়নি? অথচ তাকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে বহু পুরস্কার দেওয়া হয়েছে। তো এই যে ব্যাপারগুলো যেটা দেখেছি, যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে বিচারহীনতা এবং তার উপর কোনো চেক না থাকার কারণে যে ঘটনাটি ঘটেছে, মেজর সিনহার ঘটনাটি, যেটা আমি আবার বলছি যে এটা যদি অন্য কেউ হতো তাহলে হয়তো এটা নিয়ে এত হইচই হতো না। কিন্তু যেহেতু সে একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন, রিটায়ার করেছেন, তিনি কিছু কাজ করছিলেন, তার স্বগোত্রীয় যারা
তারা অত্যন্ত সোচ্চার ছিল এই বিষয় নিয়ে, এবং যে কারণে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং প্রমাণিত হয় যে তাকে ইচ্ছা করে গুলি, তার পরিচয় জানার পরেও তাকে ইচ্ছা করে গুলি শুধু করা হয়নি, হত্যা শুধু করা হয়নি, হত্যার পরে তাকে মাদক চালানকারী হিসাবে যেটা পুলিশ করে থাকে সাধারণত, সেটাই তারা করার চেষ্টা করেছিল। তো এইরকম গ্রুসাম একটা আমরা দেখেছি, এরকম গ্রুসাম তো আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। তবে হ্যাঁ, যেটাই হোক, যে কারণেই হোক, এর পরের থেকে তথাকথিত ক্রস ফায়ার অনেক কমেছে এবং এটা একটা দ্রুত একটা বিচার হয়েছে, সেটা যেভাবেই হোক, যে প্রেশারেই হোক, এবং এইটা একটা হয়তো একটা এক্সাম্পল হয়ে থাকবে যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা যদি এটা থেকে কোনো সবক নিয়ে থাকেন। আর মানব অধিকারের বিষয়টি এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, সে বিষয়ে এখন আমি কিছু নাই বললাম। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এটা অবশ্যই বলবো যে একটা জাস্টিস হয়েছে, দেখা যাক যে এটা এক্সিকিউশন কতদূর যায়। এক্সিকিউশন কতদূর। ডক্টর জাফরুল্লাহ, আপনার কাছেও একই প্রশ্ন এই বিষয়ে, যে অন্য হত্যার বিচার হবে কিনা মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন। এই মামলার পিপি পাবলিক প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই। ওনার কর্মা ফরিদুল আলম, কক্সবাজারের পিপি, উনি এটাকে একটা শেষ অঙ্কে নিয়ে গেছেন। কিন্তু যেটা সাকাওয়াত যেটা বলেন ব্রিগেডিয়ার, অন্য মামলা হলে এটা হতো কিনা। হি ইজ এ সিরিয়াল কিলার। একটা সিরিয়াল কিলারকে পুলিশের এত ব্যানার্জি সাহেব ডক্টরেট করেছেন, ব্যানার্জি সাহেব এত সব কিছু খোঁজ খবর রাখেন, পরিমণি থেকে শুরু করে, উনি কি এই ওসি প্রদীপের খোঁজ রাখতেন না? এইরকমভাবে একটা লোক 140 জনের মৃত্যুর জন্য দায়ী। তবে এখনও সেই ড্রামা শেষ হয়েছে বলে আমার মনে হয় না। আজকে এটা লোয়ার কোর্টে তাকে চরম শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এটা হাইকোর্টে কতদিনে শেষ হবে? এই রায় সমাপ্ত কখন হবে? 1 মাসের মধ্যে কি হাইকোর্টের রায়টা শেষ হবে? হাইকোর্টের বিচার শেষ হবে? আগামী তারপরে আর 1 মাসের মধ্যে এপিল কোর্টের বিচার কি শেষ হবে? তা না হলে তো এইটা না। এইটা হয়েছে সিনহা একটা সামরিক কর্মকর্তা ছিলেন এবং তার এটা অত্যন্ত তাও তাকে যেভাবে প্রদীপ তাকে মাদক ব্যবসায়ীতে নিয়েছে, যেটা পুলিশ করেই বেড়াচ্ছে। আজকে সরকারের দেশের রাজা পুলিশ হয়ে যাওয়াতে তারা কোনো নিয়ম কানুনই মানছে না। এখন এই জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে আসামিকে কীরকমভাবে হ্যান্ডেল করতে হবে, এই কথা কোনোটাই মানছে না। না, কিন্তু এই মামলাটি যেহেতু রায় হয়েছে, মানে সুযোগটা কোথায় আছে যেটা অন্য মামলাগুলো সম্পর্কে বা অন্য অপরাধ সম্পর্কে একইভাবে মন্তব্য করার? একইভাবে যেটা সিনহার যেটা এইটাতে হয়েছে, আরো প্রতিটি মামলাই এই জাতীয় ব্যাপার। তারা যেখানে ধরলেই টাকা পয়সা না দিলেই মাদক ব্যবসা। তাহলে এটা আপনি একমত যে কিছু মামলা গুরুত্বপূর্ণ বা কিছু ব্যক্তি গুরুত্বপূর্ণ, সেই কারণে এটা হয়েছে? একটা তো গুরুত্বপূর্ণ। আজকে এটা নিয়ে আর্মির থেকেও আওয়াজ উঠেছিল। আজকে প্রাক্তন সামরিক অফিসাররা প্রশ্ন উঠিয়েছেন সম্পূর্ণ জিনিসটা। তার ঢাকাতে মনে আছে, ঢাকাতে যে ইরা একটা নেভি অফিসারকে করেছে, তার বিচার কিন্তু এখনো শেষ হয়নি। সুতরাং এইসব জায়গাতে এটার একটু চাপটা শারীরিকভাবে প্রহারের ঘটনা। আজকে এটা, তাছাড়া এমন সময় এই মামলাটা উঠেছে যখন সারা পৃথিবী আমাদের দিকে আঙ্গুল ঠেকিয়ে বলছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, যেটা এটাও তাই, বিচার ছাড়া মিথ্যাচার করে। এই জন্য এটা একটা গুরুত্বটা বেশি পেয়েছে সময়ের ব্যাপারে এইটাতে। আর তাছাড়া আমি মনে করি ওদের যে পিপি যে পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম একটা চাপ দিয়েছেন, ওই এলাকারই ভালো এই কাজটাকে হ্যান্ডেল করেছেন, কিন্তু এখনও এটা বাকি আছে, যেটা ওনার বোনে বলেছে রায় কবে কার্যকর হবে। তো এটাকে আমরা দেখতে চাই 1 মাসের মধ্যে হাইকোর্ট এটা সম্পর্কে তাদের সিদ্ধান্ত জানাবেন, পরবর্তী 1 মাসের মধ্যে এপিল কোর্ট দেবেন, এবং 3য় মাসে আমরা যে শাস্তি তার প্রাপ্যতাকে দেওয়া হয়েছে। ডক্টর সাখাওয়াত, 14 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যে সময় আছে হাতে, আজকে 2 তারিখ পার হচ্ছে, তো এই কতদিনের মধ্যে সার্চ কমিটি, নতুন ইলেকশন কমিশন পুনর্গঠন এবং এর মাধ্যমে আরেকটা নির্বাচনের প্রস্তুতি, আপনি কি ভাবছেন এটা নিয়ে? টাইমটা তো ডেফিনেটলি শর্ট,
এখন কথা হলো যে আইনটাই তৈরি করা হোক না কেন, এই আইনটা প্রথমে আইনমন্ত্রী বলেছিলেন যে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, এবং আইনটা আমি যেটা বলেছি খণ্ডিত আইন হয়েছে। সেটা যাই হোক, তার ভিতর দিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে আজকে 2 তারিখ, তবে 14 তারিখের মধ্যে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন হয়তো আরো কয়েকদিন সময় নিয়ে করতে পারেন। নির্বাচন কমিশন যদি ইমিডিয়েটলি কোনো নির্বাচন না থাকে, শিডিউল ডিক্লেয়ার করে না গিয়ে থাকে এই যে বিদায়ী কমিশন, তাহলে আমার মনে হয় যে আরো কয়েকদিন সময় হাতে থাকতে পারে। কিন্তু প্রসেসটা আরো আগে করা উচিত ছিল, আরো বেশ আগে করা উচিত ছিল। এবং আইনটির কথা আমি যেটা বলেছি, যেহেতু একটি আইন হবে বা করেছে এই সরকার, সেই আইনটি আরো, এটা নিয়ে অনেক কথা হয়েছে যদিও, সে আইনটি আরো পরীক্ষা নিরীক্ষা করে করা উচিত ছিল। আমার একটি জায়গায় মাত্র ব্যাপার আছে যেটা আমি বলি যে খণ্ডিত আইন, কারণ এটা সার্চ কমিটি গঠিত হলো, কিন্তু সার্চ কমিটি ইজ এ ফাইনাল, এবং সার্চ কমিটি যে নাম পাঠাবে ওটাকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নিজের থেকে ওকে করতে পারবেন না? আর্টিকেল 43(3) যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে, সেটা আসবে। তো এইগুলো কিন্তু উত্তর দেওয়ার জন্য যে আইনটি তৈরি করা উচিত ছিল, সেই আইনটির পূর্ণাঙ্গ হয়নি আমি মনে করি। তবে সার্চ কমিটি যেদিনই বসুক না কেন, মনে হয় কিছু সময় নিয়ে তারা যদি করতে চায় তাহলে করতে পারে। আর যদি তাদের হাতে অলরেডি নাম টাম এসে থাকে বা অন্য কোনো কিছু হয়ে থাকে, তাহলে এটা 3-4 দিনের বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, বাট যদি ওনারা ছানবিন করতে চান, প্রক্রিয়াটা কি হবে? ওনারা কি কারো কাছ থেকে নাম আহ্বান করবেন, নাকি ওনারা নিজেরাই সার্চ করতে থাকবেন? মানে ওনারা ওখানে বলা হয়েছে, যেটাও এগেইন ডিবেটেবল, যে পলিটিক্যাল পার্টি এবং পেশাজীবীদের কাছ থেকে। এখন পেশাজীবী বলতে হোয়াট ইজ দ্য ডেফিনেশন? পেশাজীবী বলতে ডেফিনেশনটা কি? পেশাজীবী বলতে তো সবাই পেশাজীবী। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি কিন্তু পলিটিক্যাল পার্টির কাছ থেকে নাম নেওয়ার বিরোধী, কারণ আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টির কাছ থেকে যদি নাম নেওয়া হয়, যেমন এই কমিশনে আমরা দেখেছি যে আপনি যখনই একজন কমিশনার তার নিজস্ব মতামত দিতে গেলেন, তখনই বললেন যে উনি অমুক পার্টি তাকে নাম দিয়েছে। এবং সিমিলারলি এই কমিশনের মধ্যে আরো অনেকে সিইসির নাম নিয়ে বলছে যে ওনাকে অমুক পার্টি নাম দিয়েছে। তো এইগুলো হয় যখনই পলিটিক্যাল পার্টি থেকে নাম নেওয়া হয়, ইনসিডেন্টলি তাদের মধ্যে যদি একজন হয়ে যায়, তাহলে এটা নিয়ে কিন্তু প্রথমেই যে তর্ক বিতর্ক শুরু হয়, তাতে নির্বাচন কমিশনের যে ফাংশন এবং নির্বাচন কমিশনের যে আপনার যেটাকে বলা যে সংহতি, তাতে কিন্তু ক্ষতি হয়। ডক্টর জাফরুল্লাহ আসছে আপনার কাছে। ডক্টর সাখাওয়াত, ডক্টর জাফরুল্লাহ, তাহলে মানে নাম সংগ্রহ, যেদিন পলিটিক্যাল পার্টির কাছ থেকে রেকমেন্ডেশন নেওয়ার বিরোধিতা করলেন, আপনি কি মনে করেন কোথা থেকে এরকম যোগ্য ন্যায্য? এই বিষয়ে আমি যেটা মনে করি, মাত্র 12 দিন সময় যদি অবশ্য বাড়ানো যেতে পারে, এটাতে দেখা যায় যে সরকারের একটা বদমতলব আছে। এটা একটা অসম্পূর্ণ আইন, সংবিধান বিরোধী আইন। আমার হিসাবে সংবিধান বিরোধী আইন এমনভাবে করা হয়েছে যে প্রধানমন্ত্রীর পেয়ারের লোকরা সরাসরি বা যে কোনো পদ্ধতিতে চলে আসবেন। এর দ্বারা আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে না। কেন বলছি দেখেন, এটা সংবিধান বিরোধী বলছি আমি, এটা কেবল আমলা আর জজ সাহেবরা এটাকে সার্চ কমিটি তাই এটা তো ইলেকশন কমিশনারের ব্যাপারেও বলা হয়েছে, যেটা তারা আমলা জজ সাহেবরা প্রাধান্য পাবে। অন্যরা সামরিক বাহিনীর লোক না কেন, আজকে ইসলাম ভূঁইয়া না কেন, যিনি আমাদের যিনি অবসরপ্রাপ্ত, বা অন্য একজন ব্যবসায়ী না কেন, একজন ব্যাংকার না কেন, একজন শিল্পপতি নয় কেন, তারা যে সবাই যে ইতত কিছু না। কবি সাহিত্যিক হতে পারে, কবি সাহিত্যিক অবশ্য, বুদ্ধিজীবী কবি সাহিত্যিক এটা হবে না কেন, একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর না কেন, বা শিক্ষাবিদ না কেন? এইসব বিষয়টা এখানে এটাকে সংকীর্ণ আইন, যেটা উনি খণ্ডিত আইন বলেছেন, আটকে দেওয়া হলো। এটা করাটা মোটেই ঠিক কাজ হয়নি। এটি মনে হয় যে একটা পিছনে একটা মতলব আছে, একটা কোনো কিছু কাজ। আর তাছাড়া এত দেরিতে করলেন কেন? করলেন কি? সুতরাং এটাকে পরিষ্কারভাবে একটা ডায়লগ ডেকেছিলেন রাষ্ট্রপতি, না ডায়লগ, সেটা কয় সপ্তাহ আগে, 2 সপ্তাহ 17 জানুয়ারি পর্যন্ত ডায়লগটা হয়েছিল। সেখানে
এই ডায়লগটা করার অর্থহীন, কারণ এই ডায়লগের কোনো অর্থ, ওনার কোনোই ক্ষমতা নাই। আজকে পয়লা কথা উচিত ছিল যে এই জায়গাতে প্রধানমন্ত্রী তাদের যেটা রাজনৈতিক দলের কথা বলছে, উনি তো সবচেয়ে বড় একটা রাজনৈতিক দলের প্রধান, তার সভাপতি, তাকে রেখে তার মত ছাড়া, ওনার মনোনীত না হলেও ওনার পছন্দের লোক না হলে কেউ হবে না। তা আমি মনে করি যদি এর মধ্য দিয়েও করতে হয় যদি কিছু, আজকে চিফ ইলেকশন কমিশনার হওয়া উচিত সাখাওয়াতের মতো কোনো ব্যক্তি। তাহলে যেটা হতো, ইনারা আগে কাজ করেছেন, এনারা পথঘাট চিনেন, সমস্যাটা বুঝেন। সুতরাং আজকে সাখাওয়াতকে যদি চিফ ইলেকশন কমিশনার, এবং আইনে কোথাও বাধা নেই, তাহলে আমি অনেক কিছুটা আশা করা যাবে যে উনি ন্যায়ের পথে থাকবেন, সাহসের সাথে এটাকে মোকাবেলা করবেন। ঠিক একইভাবে আমি কমিশনার হিসাবে প্রত্যাশা করি আমাদের ইসলাম করিম ভূঁইয়া, আগের প্রাক্তন চিফ, আমাদের আর্মি চিফ, ইকবাল করিম ভূঁইয়া, এটা আপনার রেকমেন্ডেশন, আমার সুপারিশ, এটা আমার ব্যক্তিগত। আপনার কাছে যদি জানতে চাওয়া হয় দেন আমার কাছে চাওয়া হবে না, মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি সেটা। তারপর সুলতানা কামাল যদি এইটার মধ্যে আছে, এইরকম লোক খুঁজে। আমি এই বিষয়ে একটু ডক্টর সাখাওয়াতের কাছে জিজ্ঞেস করবো, বিরতি একটা সময় হয়েছে, কিন্তু ওনাদের ধরেন যে পৃথিবীর সবচেয়ে সেরা, খুবই উপযুক্ত, দৃঢ়তা সম্পন্ন, ধীর শক্তি সম্পন্ন ব্যক্তিত্বদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলো, কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা, যে ডিসহারমনি, কনফ্রন্টেশন, ডিভিশন এমাং দি প্রিভেলিং পলিটিক্যাল পার্টিজ, আপনার কাছে কি মনে হয় যে এইভাবে কি একটা ইলেকশন ভালো, স্বচ্ছ, সুন্দর, ফেয়ার করা সম্ভব হবে কিনা, যদি আপনাকেও চিফ ইলেকশন কমিশনার করা হতো? না, আমাকে করার সুপারিশ করবেন না ভাই, ভালো আছি আমি। না, আপনি না, দেশের ভালোর জন্য আপনাকে দরকার। প্রশ্নটি, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা যাই। ডক্টর জাফরুল্লাহকে অনেক ধন্যবাদ, উনি আমাকে খুব পছন্দ করেন, সে কারণে উনি আমার কথা বলে থাকেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। উনি যে আমাকে পছন্দ করেন, এটাই একটা বড় বিশাল বিষয়, তার মতো ব্যক্তিত্ব বাংলাদেশে। আপনার প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে দেখুন, শুধু ইলেকশন কমিশন ইলেকশন করে না, ইলেকশনে যে যারা আছে, যে পক্ষগুলো, যাকে আমরা স্টেক হোল্ডার বলি, আজকালকার মডার্ন ইলেকশনে প্রত্যেকটি স্টেক হোল্ডারের বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। তার মধ্যে পলিটিক্যাল পার্টি ইজ ডেফিনেটলি ওয়ান, কারণ তারাই ক্যান্ডিডেট দেবেন এবং তারাই ইলেকশনে পার্টিসিপেট করবেন। পলিটিক্যাল পার্টি যদি ইলেকশনে পার্টিসিপেট না করে, তাহলে ওখানে তার ইলেকশন করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার যে ভোটাররা একটা বিশাল বড় স্টেক হোল্ডার। ভোটাররা যদি তারা ঠিকমতো ভোট দিতে না পারেন, তাহলে আপনি যত শক্তিশালী নির্বাচন কমিশন দেন, কোনো কাজ হবে না। তৃতীয়ত হচ্ছে আপনার সিভিল সোসাইটি আজকাল পৃথিবীর সব জায়গায় নির্বাচনে বিশাল বড় একটি অংশীদার, কারণ তারা কিন্তু আপনার মতামতটাকে ফর্ম করে পলিটিক্যাল, অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল পার্টি যার যারটা করে, কিন্তু সিভিল সোসাইটি কিন্তু একটা বড় চাপের জায়গা, মতামতের জায়গা। এমনি ধরুন আমাদের দেশে, আমাদের যে সিস্টেমে, সেখানে সরকারের যে মেশিনারি, আমলা বলেন, ল এনফোর্সিং এজেন্সি বলেন, তারাও কিন্তু একটা বড় স্টেক হোল্ডার। এখন সব স্টেক হোল্ডার যদি একটা ভালো নির্বাচন করতে চায়, তাহলে ইলেকশন কমিশনের পক্ষে সেই ধরনের নির্বাচন করা অত্যন্ত ইজি হয়ে যায়, এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশন কিছু উল্টাপাল্টাও করতে পারে না, চাইলেও পারবে না। বাট ধরুন হলো না, এটা একটা আইডিয়াল সিচুয়েশন হলো না। আমরা যে কথা বলছি যে একটি সরকার, সিটিং গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট দলীয় হতে পারে, সেই গভর্নমেন্ট নির্দলীয় হতে পারে, এবং দলীয় সরকার হলেও কিন্তু ওই সময় নির্দলীয় হয়ে যায়। যে দলীয় সরকার হলো, সেই সরকার যদি ইলেকশন কমিশনের সাথে কোঅপারেট না করে টু হোল্ড এ বেটার ইলেকশন, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বাট নির্বাচন কমিশনের যে কাজ, নির্বাচন কমিশন তাই বলে যদি সেই কাজটাকে ছেড়ে দেয়, যে আমি জানি না কেন আর কেউ আসে নাই, আমি জানি না কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে, আমি জানি না, আই এম নট রেসপন্সিবল যে লোক মারা যাচ্ছে, হ্যাঁ এটা ল এনফোর্সিং এজেন্সি আমি দিয়ে দিচ্ছি, তাদের কাজ, আমার কাজ না, এইরকম অ্যাটিটিউড যদি হয় ইলেকশনে, তাহলে এই ইলেকশন সিরিয়ালি নষ্ট হবে। আমরা যদি দেখি যে নির্বাচন কমিশন তার
দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করছে এবং সেই ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু ইলেকশন কমিশনকে কেউ এই দায়ী করবে না। কিন্তু আমরা সেরকম দেখি না। এবং ইলেকশন কমিশন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে 100% না হলেও অ্যাটলিস্ট 50 to 60% কিন্তু ইলেকশন কমিশন যদি শক্ত হয়, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো 50 to 60 কমপ্লায়েন্সের মধ্যে আনা যেতে পারে। একটু আসবো ওই লাইন ফলো করবে। জি, ডক্টর জাফরুল্লাহর কাছে একটু আসবো। ডক্টর জাফরুল্লাহ, ইলেকশন কমিশনের ভূমিকা তো আমরা দেখছি, কিন্তু মেজর পলিটিক্যাল পার্টি যারা ডায়ালগে যায়নি, যারা এই আইনকে স্বাগত জানায়নি, যারা এই প্রক্রিয়া থেকে নিজেদেরকে বাইরে রেখেছে, তারা বলছে যে কমিশন কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে কি নির্বাচনকালীন একটা সরকারের কথা বলছে অনেকে। আপনি কি মনে করেন? না, নির্বাচন কমিশনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সাখাওয়াতের সাথে একমত। আজকে যিনি চিফ ইলেকশন কমিশনার হবেন, উনি যদি সজ্জন ব্যক্তি হন, সাহসী ব্যক্তি হন, যেমন কি মামলা যে কোথায় লোক মারা যাচ্ছে, এটা তার দায়িত্ব। তার এই সময়কার ইলেকশনকালীন সময়টা 3 মাস বলেন 4 মাস বলেন, এটা তার পার্ট। সেই প্রধানমন্ত্রী, সেই পুলিশের চিফ, তার একটা মনে রাখতে হবে তাকে সর্বক্ষমতা দেওয়া হয়েছে। যে কথাটা আমাকে ভারতীয় ইলেকশন কমিশনার মিস্টার TM সেশন বলেছিলেন, এই সময় আমি যে বাদশাহ, আমি যা বলবো তাই হবে, এখানে কোনো মন্ত্রী বা কারো কিছু নেই। এই যে সাহসিকতার যে প্রশ্নটা, এটা জাতীয়, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি এই জাতীয় ইলেকশন কমিশনার থাকেন, অবশ্যই পলিটিক্যাল পার্টিরা তাকে আমি নিশ্চিত আমার প্রস্তাবিত নামগুলি যদি বিবেচনা করে, সব পলিটিক্যাল পার্টি মনে করবে যে সুষ্ঠু নির্বাচন হবে এখানে আজকে। তবে রাজনৈতিক দলের জন্য কার জন্য এই সরকারকে রেখে একটা কাজ করা খুব কঠিন ব্যাপার হবে। কেননা এই সরকারের স্বপ্ন হলো 2041 সাল, তারা উন্নয়নের চূড়ান্তে যাবেন এবং দেশকে উন্নত দেশে নিয়ে যাবেন। সুতরাং যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকার একটা আকাঙ্ক্ষা আছে, খায়েশ আছে। তো এইসবের জন্যই আজকে কিছু আইনেরও পরিবর্তন দরকার। তাদের সরকার রেখে তারা এই করতে পারবেন না। এই যেই জাতীয় ইলেকশন কমিশনের কথা বললাম, তাকে একটা সমর্থন দেওয়া সরকার। কিন্তু ওনারা আবার সরকার বলছে, আপনি বলছেন যেনতেনভাবে ক্ষমতায় থাকার খায়েশ, আবার প্রতিপক্ষ, ওনাদের অভিযোগ যে প্রতিপক্ষ আবার যেনতেনভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার খায়েশ। তার সরিয়ে দেওয়ার খায়েশ হলে তারা কিছু হবে না। আমি যেটা মনে করি, আজকে আমাদের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে গেট কিপারই হলো চিফ ইলেকশন কমিশনার এবং অন্যরা আমার মতে। এবং ইনারা যদি সাহসী সজ্জন যে নামগুলো প্রস্তাব করেছি, তাহলে ইনারা শক্ত থাকবেন আমার বিশ্বাস। তাহলেও যদি সরকারে যদি হাসিনা থাকেন, তাহলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। প্রতিবন্ধকতা না করলেও বিরোধী দলকে একটা কথা বলার সুযোগ। কিন্তু আপনি যাদের নাম বলেন, অনেকে তো বিপদের সময় আবার দায়িত্ব কুইট করে চলেও যাচ্ছে। এই 3 জনের কেউ যাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে যদি রাজি হয়, সাকাও যদি রাজি হন, অথবা ইকবাল করিম ভূঁইয়া যদি রাজি হন, এই সুলতানা, ইনারা টিকে থাকবেন, ইনারা শক্ত হাতে, ইনারা মনে করবেন দেশে একটা বিরাট। আপনার এক্সিস্টিং যে ফরমেশন অফ দি ইলেকশন কমিশন, সেটার মধ্যে তো ওনাদের কোনো স্কোপ রাখা হয়নি। না, রাখা হয়নি কেন? আজকে ইনারা, আমি যেভাবে বলেছি, দেখেন উনি সাকাওয়াত সম্পূর্ণ তার আমলা না হলেও সে সামরিক আমলা বটেই। সুতরাং তাকে, তাছাড়া উনি একটা ছিলেন, উনি নীতিগীতি সব জানেন, উনি পড়াশোনা। আমরা ব্যক্তি নিয়ে এখানে কম আলোচনা করি, এটা করতে চাই না। অন্য প্ল্যাটফর্মে আমরা আলাপ করা হবে। আপনি এটা না করলে ব্যক্তি ইজ ইম্পর্টেন্ট। সবকিছু আবার ব্যক্তিকে ফেলে দেওয়া যাবে না। আজকে যেমন ধরেন, আজকে করিম ভূঁইয়াও চিফ ছিলেন, আর্মি চিফ ছিলেন, আজিজও ছিলেন, কিন্তু করিম ভূঁইয়ার নামে কোনো বদনাম নাই, করিম ভূঁইয়ার নামে কোনো রকম। সেই জন্য আমি বলছি, আমার কোনো পরিচিত ব্যক্তিও না। অবশ্য সুলতানাকে আমরা যে ধরে চিনি, তার মা থেকে শুরু করে, তা এই জাতীয় যে একটা কম্বিনেশন থাকে, এখানে একলা সাকাওয়াতকে ছেড়ে দিলে আবার অকারণে হবে। তো আমি মনে করি এইটা একটা ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে আজকে রাজনৈতিক দলের বিশ্বাস রাখতে হবে যে ফেয়ার ইলেকশন হবে, ইলেকশন যাই কিছু হোক, আমি ফেয়ার ইলেকশন হবে। এবং ফেয়ার ইলেকশন করার জন্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর অনেক বেশি দায়িত্ব। ওনারও দায়িত্ব যে এটা লোকের কনসেপশন, মানে আস্থার সৃষ্টি করা। আস্থার সৃষ্টি করতে হলে ওনাকে পদত্যাগ করে অন্য কাউকে, নিজের পক্ষে আমার মতে আওয়ামী লীগের ওনার থাকা উচিত না,
যে একটা জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এই জাতীয় কিছু হলে সেখানে আওয়ামী লীগের রিপ্রেজেন্ট থাকবে, সেখানে শেখ রেহানা থাকতে পারেন। আমি যে জন্য মনে করি যে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট, তাহলে আস্থা হবে। আজকে যদি এই জাতীয় সরকারে ইনারা থাকেন তাহলে আরেকটা লাভ হবে, এই সরকারের একটা লাভ আছে। যদি হেরে যান ওনারা সঠিক ভোটে, তাহলে অন্তকে তার প্রতি যাতে হয়রানি না করা হয় তাকে, সেই জাতীয় হবার একটা আস্থা সৃষ্টি, প্রতিশোধ প্রবণতা থাকবে না। এবং তখন আমাদের মতো লোকেরা সাহস করে হাসিনার পাশে দাঁড়াতে সাহস করব যে উনাকে হয়রানি করেন না। আচ্ছা, যাই হোক, এটা হাইপোথেটিক্যালি আমরা বলছি এই আলোচনা, কিন্তু আমি যেটা ডক্টর সাখাওয়াত আপনার কাছে জানতে চাচ্ছি যে আইনি সুরক্ষাটা কি থাকবে বা সেরকম সেই এক্সারসাইজ করার সুযোগ আছে কিনা যখন আপনি বিদায়ী সরকার, অবশ্যই জনপ্রশাসনের উপরে বা সিভিল মিলিটারি বোথ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা প্রভাব থাকে, ইলেকশন কমিশন সেই প্রভাবটাকে ন্যায্য বা অন্যায্য সেই প্রভাবটাকে ডিফিউজ করে নিজেদের কন্ট্রোলে আয়ত্তে আনার মতো আইনি সুরক্ষা কতটা থাকে ইলেকশন কমিশনের হাতে? ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ, যাদের নাম নিয়েছেন বা আমি মনে করি ইনক্লুডিং মি, রূপক আমি ধরে নিচ্ছি উনি এই ধরনের হয়তো লোক চাচ্ছেন। আপনি যে আইনের সুরক্ষার কথা বলছেন, আইনের সুরক্ষা কিছুটা আছে বর্তমান আরপিওতে যদি সেটা প্রয়োগ করা হয়, এবং কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে আপনার ফিল আপ করতে হবে। এবং ইলেকশন কমিশনকে আরো কিছু আপনার লিখিত, হয়তো আপনি বলবেন যে কনস্টিটিউশনের মধ্যে বলা আছে, কনস্টিটিউশনের মধ্যে বলা আছে, সবকিছু তার কনস্টিটিউশনে 1, 2, 3, 4, 5, 6 করে বলা নেই। কিছু কিছু জায়গা যেগুলো গ্যাপ আছে, এবং আমি অনেকগুলো রিকমেন্ডেশন করে এসছিলাম, সেইগুলো যদি করা হয় ন্যূনতম পক্ষে, তাহলে ইলেকশন কমিশন ক্যান ফাংশন বেটার। এবং যে সরকারই থাকুক না কেন, সে সরকারের উপরেও ইলেকশন কমিশনের একটা কর্তৃত্ব তখন প্রতিষ্ঠিত হয়, যেটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখছি যে ওই সময়ে দি সিটিং গভর্নমেন্ট ইজ নট এ সিটিং গভর্নমেন্ট। এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন বলে, এবং লিখিত, ইটস নট লিখিত, মানে যেটা তাদের এক্সপ্রেশন, যে উই আর দি গভর্নমেন্ট। ওই সময় ইলেকশন কমিশন ইজ দ্য গভর্নমেন্ট এবং আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং সেটা সেই ধরনের তারা একটা নিজেদেরকে একটা স্ট্যাবলিশ করেছে। আমরা সেটা করতে পারিনি বহুবিধ কারণে, অনেকগুলো ডক্টর জাফরুল্লাহ বললেন। তো ব্যাপারটা হচ্ছে যে সেই রকম যদি ইলেকশন কমিশন বা সেরকম যদি আইনের আরো কিছু পরিবর্ধন করা হয়, তাহলে আই এম শিওর যে আরো কিছু অথরিটি হবে। এবং ওটা হলে পরে আমি বলবো না যে তাও আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে 100% আপনি আকাঙ্ক্ষা যেটা করেন সেটা পাবেন, তবে দ্যাট মে মাচ মাচ বেটার দেন এই যে আমরা এখন একটা কি বলে ডামাডোলের মধ্যে পড়ে আছে। জি জি, আমরা একটা বিরতিতে যাব। ডক্টর জাফরুল্লাহ, একটি ছোট প্রশ্নের উত্তর, সেটি হচ্ছে যে আপনি যে আদর্শ একটা কল্পচিত্র বা আপনার নিজস্ব আকাঙ্ক্ষার কিছু কথা বললেন, আপনি কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু এইখানে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো চিন্তার প্রতিফলন কি এখানে আছে কিনা, যেটা আপনি ওইগুলো ভেবে কথা বলছেন কিনা? আপনি মনে করছেন একটা ভালো আদর্শ সুন্দর স্ট্রং ইলেকশন কমিশন যদি করা যায়, যাদের কোনো বায়াস নেই, প্রেজুডিস নাই, ইম্পার্শিয়াল যারা, তারা করলেই সুন্দর নির্বাচন করা সম্ভব, এটা আপনার বিশ্বাস? অন্যরা যদি এটা না মানে, তাহলে ইলেকশন কমিশন দিয়ে আপনি কিভাবে করবেন এটা? বিরতির পরে না, আপনি বলেন, আমরা বিরতি নেব। আচ্ছা, যেটা হলো কি, আমি মনে করি যে বেসিক্যালি মানুষরা সবচেয়ে খারাপ তা না। আজকে সবাই আমাদের আস্থাহীনতায় ভুগছে। একটা ভালো ইলেকশন কমিশনার যাকে দিয়ে হোক, আমার প্রস্তাবিত নাম গ্রহণ করলে ভালো, না করলেও এরকম যদি খুঁজে বের করা যাবে, আমার বিশ্বাস যে খুঁজে বের করা যাবে। সুতরাং তাদের দিয়ে করলে আস্থা জন্মাবে। কারণ কারোর একটা কাস্টোডিয়ান তো দরকার। ভারতের কথা যে বললেন, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, নির্বাচনকালীনে তারাই সরকার। আমাদের দেশে সেটা পর্যায়ে, কারণ আমাদের দেশে হলো কি, যেহেতু আমাদের অতীতটা একটু খারাপ, যে খারাপ দুটো ইলেকশন ভালো হয়নি, সেই জন্য একটা আকাঙ্ক্ষা। তাহলেও আমি মনে করি যদি এদেরকে ব্যাকআপ করার জন্য একটা যদি সম্মিলিত সরকার বলি, আমি যেটাকে সবাইকে, আমি অনেকের সাথে আলাপ করেছি, তারা বলে যে জাফরুল্লাহ তোমার এই সবটা পূরণ হবে না, তো হলে ভালো, হলে ভালো, সবার একটা কথা, এটা হলে ভালো। কেউ কেউ বলার চেষ্টা করেছে যাতে আমি না, আওয়ামী লীগকে নিয়েই হবে, ফলে আওয়ামী লীগের ভয়ের কোনো কারণ নেই।
তবে প্রধানমন্ত্রী থাকবেন না, অন্যেরা আসতে হবে। কেননা এটাতে আমি নিশ্চিত আমার প্রধানমন্ত্রী যদি এই জাতীয় সরকারে তার দল স্বীকার করে, অবশ্য উনি না চাইলে, উনি চোখের ইশারা না দিলে ওনার দল এটা মানবে না। সেটা উনাকে আজকে আমি সবসময় বলেছি, কিন্তু পেছনে যদি ফিরে যান, উনি তো এক সময় 14 সময় তো উনি বলেছিলেন যে সেটা তো এককভাবে সরকারকে দায়ী করা হয় যে সরকার একটা একতরফা নির্বাচন করে ফেলেছে বা করে নিয়েছে, বিনা ভোটে নির্বাচিত হয়েছে। কিন্তু যে প্রস্তাবটা দেওয়া হয়েছে ওই প্রস্তাবের উপর তো কোনো কাজ হয়নি, বরং ইলেকশন প্রতিরোধ হয়েছে, সেই ধরনের অভিযোগ আছে রাজনীতির মাঠে। এখন কিন্তু আমরা অনেক সময় ঠকেও শিখি, এইটি করি, সবকিছু মিলে একটু মানসিক পরিবর্তন হয়েছে। তবে এখানকার সমস্যা কি, আমাদের বিরোধী দল এক বিএনপি ছাড়া অন্যেরা খুব ছোট ছোট দল। তবে তারা যদি সবাই সম্মিলিত প্রাইভেটলি সবাই বলে যে একটা এমন কিছু করা হোক। আর আমি মনে করি কি, আমার প্রধানমন্ত্রীকে যদি একটা সৎ বুদ্ধি দেওয়া যায়, ওনার ভালো কাজও তো আছে, সুতরাং সব কিছু নিয়ে ওনার ভয় পাওয়ার কারণ নাই। নির্বাচন এত সহজে বিএনপি যেসব প্রোপাগান্ডা আছে তারা একবারে এই করে ঘোড়া চালিয়ে চলে যাবে, তা হবে না। এটা খুবই কড়া নির্বাচন কমিশনাররা, আমি যে বলছি, সবার যদি আস্থা আসে তাহলে ইলেকশনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং তাতে দেশের মঙ্গল হবে। তবে কতগুলি আইনের অসম্পূর্ণতা রয়ে গেছে, সেগুলিকে বদলাতে হবে, আমার চেঞ্জ করতে হবে। প্রধানমন্ত্রীকে কিছু ছাড় দিতে হবে। ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক। সেনা অভ্যুত্থান মিয়ানমারে তার 1 বছর পূর্তি হয়েছে এবং জান্তা বিরোধী সেখানে যে জাতীয় ঐক্য সরকার আছে, যেটি ছায়া সরকার, তারা এখন বলছে যে রোহিঙ্গা গণহত্যার বিচার উপরে তারা এতদিন আপত্তি রেখেছিল, সেই বিচার থেকে তারা এখন আপত্তি তুলে নিয়েছে সেই ছায়া সরকার। এটা তো এনএলডির ব্যাক্ট এবং সূচিও এই প্রস্তাবের পক্ষেই এখন আছে। তো এই তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বা আজকের অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ডাবল স্ট্যান্ডার্ড কিনা আমি সেটা বলবো না, তবে যে এনইউজি গভর্নমেন্ট, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা বেশিরভাগই এনএলডির লোকজন আছে, অনেকে হয় থেকে শিখে। কারণ আপনি চিন্তা করবেন যে আং সান সুকি, তার যেহেতু তার ফাদার ইজ দ্য ফাউন্ডার অফ বার্মিজ আর্মি, ইন্ডিপেন্ডেন্ট আর্মি যেটা এখন আছে, তার একটা উইকনেস থাকার কথা, কারণ সেই উইকনেসের কারণে কিন্তু অনেক কিছু মেনে নিয়েছিল। কিন্তু আলটিমেটলি হোয়াট শি হ্যাজ সিন, যে শি হ্যাজ বিন বিট্রেড পলিটিক্যালি। তারই যে যাদেরকে তিনি এত প্রোটেক্ট করে রেখেছিলেন, তিনি নিজে আইসিজেতে উপস্থিত হয়েছিলেন সাপোর্ট করার জন্য, তারা তাকে বিট্রে করেছে। কাজে সেইখানে আমি মনে করি যে একটা সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হয়েছে। এবং আমি যতটুকু পড়েছি, আমি কালকেও কতগুলো দেখলাম যে সেখানে আরো কিছু আমেরিকার কতগুলো বিশেষ করে এই সিনিয়র অফিসার এবং তাদের কিছু বিজনেস কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে দে আর স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি টাইটেন দেম। আরেকটি ইনফরমেশন যেটা আছে, সেই ইনফরমেশনটি হলো যে এনইউজি এখন চেষ্টা করছে ওই যে 17টি বা 22টি রেবেল গ্রুপ আছে যারা ফাইট করেছে এতগুলো বছর, এবং তাদের দাবিটা হচ্ছে কিন্তু ফেডারেল আর্মি এবং ফেডারেল গভর্নমেন্ট মিয়ানমারকে একটি ফেডারেল স্ট্রাকচারে সরকার এবং ফেডারেল স্ট্রাকচারে আর্মি তৈরি করা, এবং সেটা কিন্তু এনইউজি তাদের সাথে কথা বলেছে, মেনে নিয়েছে। তারা চেষ্টা করছে যে এই যে আপনার বিচ্ছিন্নতাবাদী বা ইনসার্জেন্ট গ্রুপ আছে যারা খুব শক্ত, গত 70 বছর থেকে যারা ফাইট করছে, তাদেরকে সাথে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা এই সরকার, এই আর্মির বিরুদ্ধে। আর একটি কথা আমি এখানে বলি, এটা তো অনেক বড়সড় একটা বিষয়। রিসেন্টলি কিন্তু আরাকান আর্মি, যারা মোটামুটি চেষ্টা করছে যে আরাকান বা যেটাকে আমরা বলি রাখাইন, এই অঞ্চলকে মোটামুটি তাদের পলিটিক্যাল পার্টি দিয়ে কন্ট্রোল করে, তারা কিন্তু আগে রোহিঙ্গা কথা বলতো না, এখন কিন্তু তারা বলছে যে দে আর অলসো পার্ট অফ রাখাইন এবং তাদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন হতে পারে। তো এইসব কিন্তু একটা আলামত, কিন্তু এটা যে কালকে চট করে হবে যে তেমন নয়, বাট ইট উইল টেক টাইম। আমি লাস্ট কথাটা বলি, এই আর্মি সরকার এই প্রথম, এর আগে কিন্তু আর্মি বারবার এসছে, কিন্তু তারা এইরকম রেজিস্ট্যান্স ফেস করেনি এখন যেটা করছে। কাজেই আমি মনে করি যে সময় নিলেও
Myanmar has to change. এটা কি মনে হয় আপনার যে এটার পেছনে দিস আর মানে হোলি চায়না ব্যাকড, মানে চায়না কোনোভাবেই চাচ্ছে না যে এখানে জান্তাকে ক্ষমতায় রেখে বা তাদের যে ইকোনমিক ইন্টারেস্ট আছে সেগুলোকে পারপাসটা সার্ভ করার জন্যই রোহিঙ্গাদের মতো একটা ক্রাইসিস এখানে চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা পারসেপশন তো আছে? তা আছে কিন্তু চায়নাকেও আপনাকে দেখতে হবে যে যদি এই ধরনের ইনস্টেবিলিটি হয় মিয়ানমারে, তাহলে চায়না উইল লুজ মাচ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু চায়নার হবে যদি এই ইনস্টেবিলিটি হয় এবং ইনস্টেবিলিটি থাকে এরকম। আং সান সুচি গভর্নমেন্টের সাথে, মানে সিভিল পার্ট অফ দ্য গভর্নমেন্টের সাথে চায়নার এখন যে সরকার আছে তার থেকে বেশি রিলেশনশিপ ছিল সুচির সাথে। কাজে চায়না আমার মনে হয় না যে দে উইল রিয়েলাইজ যে তারা যদি একেবারে ডগ মানে একেবারে মানে কি বলে আপনি ঘাট তেড়া ভাবে শুধু তাদেরকে সাপোর্ট করে, এটা সম্ভব হবে স্ট্র্যাটেজিক্যালি এবং ইকোনমিক্যালি। জি, ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। সময় প্রায় শেষের দিকে, ডক্টর জাফরুল্লাহ। যে আমি মনে করি যে এই যে রোহিঙ্গা সমস্যাটা ভারতের সৃষ্টি। আমি সবসময় বলেছি এটা আজকে আমাদের ঘাড়ে যে চাপিয়ে দিয়েছে আমার সরকার অতি ভারত প্রীতি, ভারতের প্রতি নমনমভাব, এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটা হয়েছে যে আমাদের যখন যে পোর্টটা হওয়ার কথা ছিল কক্সবাজার, হ্যাঁ ডিপ সি পোর্ট, সেটা আমরা চুক্তিও করেছিলাম চায়নার সাথে। চায়না পৃথিবীর 3 সপ্তাহ কাছে চলে আসতো আমাদের ওখান থেকে নিয়ে, বেজিং থেকে নিয়ে টেকনাফ হয়ে এইটাতে। তো এটা কথা দিয়েও যেহেতু ভারতীয় আপত্তি থাকায় আমরা করিনি, তখন চায়না তার নিজের স্বার্থের জন্য মিয়ানমারে চলে গেছে। মিয়ানমারে আকিয়াব যেখানে রোহিঙ্গাদের ইটাতে, সেখানে মিনারেলস আছে, সমুদ্র আছে, তার লাভবান সে হয়েছে চায়না। মানে আপনি কি বিলিভ করেন পার্ট অফ দ্যাট ডিজাইন সেখান থেকে এই রোহিঙ্গা পার্সিংটা হয়েছে? ডেফিনেটলি আমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করি। আমাদের সরকারের রাজনৈতিক ব্যর্থতা, পলিটিক্যাল ব্যর্থতা সেখানকার ইটাতে। আমাদের বরঞ্চ ওটা করতে দিলে কি হতো, আজকে যে আরাকান আর্মির কথা বললো, কারেনরা তারা মার্কসিস্ট, এখানে ওরা একটা ফেডারেল স্ট্রাকচার হলে আমরা খুব লাভবান হতাম আসলে সেটা। সেই জন্য আমি এখনও মনে করি এটা ওদের ভরসায় থাকলে হবে না, আমাদের উচিত হবে রোহিঙ্গাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া, লেখাপড়া শেখানো এবং আর্মস স্ট্রাগলে সাহায্য করা। তাদের যুদ্ধ তাদেরকে করতে দিতে হবে, তবেই আমাদের হবে, আমাদের মঙ্গল। এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না তো এই ধরনের আন্তর্জাতিকভাবে এই ভূমিকা তো বলে। আজকে যেমন ধরেন কাশ্মীরের ব্যাপারটা কি হলো না সেটা বড় কথা না, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে সাহায্য করা। আমার কনস্টিটিউশনাল মুজিব ভাই বলে গেছেন, উনি বলেছেন যে যে কোনো দেশে স্বাধিকারের আন্দোলন, ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন, ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ, আপনাদের দুজনকে স্টুডিও এবং জুমে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। আর ওমিক্রনের ব্যাপারে সতর্ক থাকুন, সংক্রমণ বেড়েছে, মৃত্যুও বাড়ছে, সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে সাবান দিয়ে এবং দূরত্ব বজায় রাখতে হবে চলাফেরার মধ্যে। সবাই ভালো থাকুন।